বিসমিল্লাহির রহমানির রহিম। রসায়ন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে জৈব যৌগের সমানতা ও এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা জৈব যৌগের নামকরণ সম্পর্কে আলোচনা করেছি। নামকরণ অ্যালিফেটিক যৌগসমূহের যে নামকরণ প্রসেস সবগুলো শেষ করা হয়েছে। আমাদের শুধু বাকি আছে অ্যারোমেটিক। আমরা পর্যায়ক্রমে অ্যারোমেটিক যৌগসমূহের নামকরণ করব। আজকে জৈব যৌগের সমানতা ও এর প্রকারভেদ, জৈব যৌগের সমানতা নিয়ে আলোচনা করব এবং এর হচ্ছে প্রকারভেদ নিয়ে আলোচনা করব। মূলত আমরা এর আগের ক্লাসে যে সকল যৌগসমূহ আলোচনা করছি, যে অ্যালিফেটিক যৌগ সম্পৃক্ত সকল কিছু নিয়ে আলোচনা, আজকে শুধু হচ্ছে আলোচনা করব সমানতা। সমানতা কি জৈব যৌগের যে সমানু বলে একটা জিনিস, এই সমানতা এবং এর হচ্ছে সমানতার হচ্ছে প্রকারভেদ। তাহলে তো সমানতার শ্রেণীবিভাগ, তাহলে হচ্ছে আমরা কি সমানতা কাকে বলে? সমানতা হচ্ছে যে সকল জৈব যৌগের আণবিক ও গাঠনিক সংকেত একই, কিন্তু ওই সকল যৌগে অনুস্থ কোনো পরমাণু বা যৌগের বিন্যস্ততার কারণে, কোনো পরমাণু বা হচ্ছে যৌগের বা অনুস্থ ওই সকল যৌগের অনুস্থ পরমাণু বা যৌগসমূহের বিন্যস্ততার কারণে বিন্যস্ত বিভিন্ন কার্যকারীমূলক যৌগের পরিধি এবং ভৌত এবং রাসায়নিক ধর্মের হচ্ছে পরিবর্তন হয়, এই সকল যৌগকে বলা হচ্ছে সমাণু। এই ঘটনাকে বলা হচ্ছে সমাণু, আর এই এইগুলোকে বলে সমাণু, আর এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে সমানুতা। তাহলে সমানুতা কাকে বলে? যে সকল যৌগের আণবিক ও গাঠনিক সংকেত অভিন্ন এবং ওই সকল যৌগের অনুস্থ পরমাণু বা হচ্ছে ওই যৌগের পরমাণু বা হচ্ছে পরমাণু বা যৌগসমূহ বিন্যস্ততার কারণে ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য পরিলক্ষিত হয়, এই সকল যৌগকে বলা হচ্ছে সমাণু এবং এর বৈশিষ্ট্য সমূহকে বলা হচ্ছে সমানুতা। আমরা সমানুতা সম্পর্কে আলোচনা করব। সমানুতা দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক সমানুতা, একটা হচ্ছে ত্রিমাত্রিক বা হচ্ছে স্তরীয় সমানুতা। এর আগে আমরা গাঠনিক সমানুতা আলোচনা করব। গঠন, যে সকল যৌগের গাঠনিক সমানতা হচ্ছে যে সকল যৌগের একই সমগোত্রীয় শ্রেণীর যৌগের আণবিক এবং গাঠনিক সংকেতটা হচ্ছে একই, কিন্তু কার্যকারীমূলকের ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে গাঠনিক সমানতা। গঠনগত যে সমানতা সৃষ্টি হয়, কাঠামোগত পরিবর্তনের ফলে যে সকল যৌগের আণবিক এবং হচ্ছে গাঠনিক সংকেত একই, কিন্তু হচ্ছে কাঠামোগত পরিবর্তনের ফলে যে সমাণু সৃষ্টি, এদেরকে বলা হচ্ছে গাঠনিক সমানতা। তাহলে আজকে আমরা গাঠনিক সমানতা, আবার গাঠনিক সমানতাকে ভাগ করা হচ্ছে পাঁচ ভাগ। একটা হচ্ছে শিকল সমানতা, কার্যকারীমূলক সমানতা, অবস্থান সমানতা, টোটোমারিজম, আর একটা হচ্ছে মেটামারিজম। তাহলে এখন আমরা হচ্ছে এই যৌগসমূহ সম্পর্কে হচ্ছে আলোচনা। যেমন এখানে বলা আছে যে হচ্ছে শিকল সমানতা। শিকল সমানতা বলতে কি বোঝায়? যে সকল যৌগের আণবিক একই সমগোত্রীয় শ্রেণীর আণবিক এবং গাঠনিক সংকেতটা একই, কিন্তু কার্যকারীমূলকের অবস্থার ভিন্নতার কারণে যে সমানতা সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে শিকল সমানতা। যেমন এখানে যে যৌগটা আছে, এটা হয়তো একটু কালার C4H10, এই যে যৌগটা, এই যৌগটা দ্বারা এই যৌগটা কি বুঝে? C4H10, এই যৌগটা দ্বারা একটা যে সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা অ্যালকেন, এটা হচ্ছে বিউটেন। এই বিউটেন দ্বারা যে যৌগটা সৃষ্টি হয়েছে এটাকে যদি সাধারণ নামকরণ করা হয়, যেহেতু এখানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, সো সাধারণ নামকরণে এটাকে বলা হচ্ছে বিউটেন অথবা হচ্ছে এন বিউটেন। এই যৌগটাকে বলা হবে বিউটেন অথবা হচ্ছে এন বিউটেন। আমরা সাধারণ নামকরণ করা হয়নি, যে সাধারণ নামকরণে বলা হয়েছিল যদি এক মুক্ত শিকল বিদ্যমান থাকে ওই সকল যৌগকে বলা হচ্ছে এন বিউটেন বা হচ্ছে এন বিউটেন। এখন এই পাশে আবার ওই যৌগটা, একই যৌগটা এই পাশে শুধু একটা হচ্ছে, এটা হচ্ছে মূল শিকল, এখানে একটা পার্শ্ব শিকল অবস্থান করছে, এটাকে বলা হবে কি? এটাকে বলা হচ্ছে আইসোবিউটেন। এটার নাম হচ্ছে আণবিক সংকেতটা একই, শুধু এটা মুক্ত শিকল বিদ্যমান, এখানে মুক্ত শিকলের এখানে একটা হচ্ছে পার্শ্ব শিকল বিদ্যমান আছে। এই হচ্ছে আমাদের শিকল সমানতা। মানে শিকল মানে গুচ্ছ অবস্থায় একটা মৌল থাকবে, এটাকে আমরা বিভিন্ন ভাবে হচ্ছে ডেকোরেশন করতে পারবো। যদি 5 কার্বন বিশিষ্ট যৌগটা হইতো তাহলে এই পাশে একটা কি CH3 লেখা যেত, এখানে যদি একটা যৌগ দি CH2 দিয়ে হচ্ছে CH3 দিয়ে এই যৌগটা আবার এখানে টারশিয়ারি বিউটেন, তাহলে এই যৌগটার নাম হচ্ছে শুধু হচ্ছে প্যান্টেন, আর এটার নাম হচ্ছে টারশিয়ারি প্যান্টেন। এই হচ্ছে গেল আমাদের শিকল সমানতা। এবার হচ্ছে কার্যকারীমূলক সমানতা। একই শ্রেণীভুক্ত বা সমগোত্রীয় শ্রেণীর যে মৌলসমূহের গাঠনিক আণবিক সংকেতটা একই, কিন্তু ওই সকল যৌগের অনুস্থ কার্যকারীমূলকের ভিন্নতার কারণে, বিভিন্ন কার্যকারীমূলক উপস্থিত থাকার কারণে যে সমানতা সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে কার্যকারীমূলক সমানতা। মানে হচ্ছে একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে বিভিন্ন কার্যকারীমূলক উপস্থিতি পরমাণুসমূহে যে ধরনের সমান উদ্ভব ঘটে
মানে হচ্ছে আণবিক সংকেতটা একই কিন্তু বিভিন্ন কার্যকরীমূলক উপস্থিত থাকার কারণে যে সমানুতাটা সৃষ্টি হবে এটাকে বলা হচ্ছে কার্যকরীমূলক সমানুতা। যেমন এখানে আমরা গঠন দেখতে পাচ্ছি যে যেমনটা C2H6O এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে একই কিন্তু দুইটাতে এখানে যুক্ত হচ্ছে মিথেন ইথেন, তাহলে এইখানে যে যৌগটা আছে এটা হচ্ছে ইথানল, এখানে যেটা আছে এটা হচ্ছে ইথানল, আর এখানে যেটা আছে এটা হচ্ছে ইথাল মূলক, এটা হচ্ছে মিথক্সি মিথেন। এখানে যে যৌগটা আছে একটা হচ্ছে মিথেন। তাহলে এই যৌগটার আণবিক সংকেত দুইটারে একই কিন্তু বিভিন্ন কার্যকরীমূলক উপস্থিত থাকার কারণে, যেমন এখানে একটা অ্যালকোহল মূলক উপস্থিত আর এখানে হচ্ছে ইথার মূলক উপস্থিত, দুইটা ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক উপস্থিত থাকার কারণে যে সমানতা সৃষ্টি হয়েছে এটাকে বলা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। এবার হচ্ছে অবস্থান সমানতা। আমি অবস্থান সমানতার উদাহরণ এই কারণে নিয়ে আসি না এখানে যে হচ্ছে যে সকল যৌগে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা অনুস্থ ওই যৌগে বিভিন্ন কার্যকরীমূলক উপস্থিত থাকার ফলে যে সমানতাটা সৃষ্টি হয়, বিভিন্ন কার্যকরীমূলক উপস্থিত মানে হচ্ছে একটা যৌগে বিভিন্ন জায়গায় একটা যৌগ হইতে পারে, যে সমানতাটা সৃষ্টি হবে এটাকে বলা হচ্ছে আবার অবস্থান সমানতা। অথবা আমি ছোট করে একটা উদাহরণ দিতে পারি, CH3 বন্ড ও CH2 CH3, এখানে যে যৌগটা আছে CH3 বন্ড ও বন্ড এখানে হচ্ছে মিথক্সি ইথেন এই যৌগ, অথবা হচ্ছে মিথক্সি CH3 এটা হচ্ছে 2, তাহলে হচ্ছে মিথক্সি মিথেন ইথেন প্রোপেন, মিথক্সি প্রোপেন যে যৌগটা যুক্ত হয়েছে এটার নাম হচ্ছে মিথক্সি প্রোপেন। এখন এই অবস্থান সমানতা, এখন এই যে কার্যকরী মূলকটা এখানে 2 নম্বরে ছিল, এখন এটাকে আমরা মধ্যখানে নিয়ে আসতে পারি CH3 বন্ড CH2 ও বন্ড CH2 বন্ড CH3। তাহলে অবস্থান সমানুপাত বলতে কার্যকরী মূলকটা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তিত হওয়ার ফলে যে সমানুতার সৃষ্টি হবে, এটা দ্বিবন্ধন হইতে পারে, ত্রিবন্ধন হইতে পারে, একাধিক কার্যকরী মূলকও হইতে পারে। তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে মিথক্সি গ্রুপটা এখানে ছিল মিথক্সি মিথেন ইথেন প্রোপেন, মিথক্সি প্রোপেন, তাহলে এখানে কি হইছে এপাশেও ইথার এপাশেও ইথার, তাহলে হচ্ছে ইথক্সি ইথেন। তাহলে এই যৌগটা একই যৌগ, শুধু হচ্ছে কার্যকরী মূলকটা অবস্থান পরিবর্তনের ফলে যে সমানতাটা সৃষ্টি হলো এটাকে বলা হচ্ছে অবস্থান সমানতা। এবার টোটোমারিজম মূলত হচ্ছে টোটোমারিজমের শর্ত হচ্ছে কোন যৌগে আলফা হাইড্রোজেন থাকতে হবে। টোটোমারিজমের প্রথম শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে, এখানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন অবশ্যই উপস্থিত থাকতে হবে। যদি এই সকল যৌগে এরকম দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকে বা দ্বিবন্ধন উপস্থিত থাকে এবং আলফা হাইড্রোজেন একটা প্রমাণ মানে হচ্ছে এই কার্বনের সঙ্গে পার্শ্ববর্তীতে একটা হচ্ছে আলফা, অবশ্যই কি হাইড্রোজেন থাকতে হবে। যদি এই দুইটা শর্ত টোটোমারিজমের দুইটি শর্ত আছে, এই দুইটি শর্ত পালন করে তাহলে এই যৌগকে টোটোমার বলা যাবে। এখন টোটোমারিজম হবে কিনা, টোটোমারিজম হতে হলে একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি ভিন্ন কার্যকরীমূলক বিশিষ্ট, আণবিক সংকেতটা একই কিন্তু হচ্ছে দুটি ভিন্ন কার্যকরীমূলক বিশিষ্ট যৌগের মধ্যে একটি গতিশীল, একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট যৌগের মধ্যে একটি গতিশীল সাম্যাবস্থা বিদ্যমান থাকে এবং একটি কার্যকরী মূলক থেকে অন্য একটি কার্যকরী মূলকের সৃষ্টি হয়। এইরকম ঘটনাকে এই যেই সমানুতিটা উৎপন্ন এটাকে বলে টোটোমার, আর এই ঘটনাটাকে বলা হচ্ছে টোটোমারিজম। মূলত কথাটা হচ্ছে একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট যৌগের মধ্যে একটি গতিশীল সাম্যাবস্থা থাকবে, যে আমরা সাম্যাবস্থা চিত্র দিছি এই যে গতিশীল সাম্যাবস্থা থাকবে, এপাশে দুই গতিশীল সাম্যাবস্থা থাকবে এবং একটা কার্যকরী মূলক থেকে অন্য একটা কার্যকরী মূলকের সৃষ্টি হবে। যেমন এখানে যে আছে এটা হচ্ছে কিটোন মূলক, আর এখানে যে আছে এখানে দুইটা, একটা আছে OH মূলক একটা আছে ইথার মূলক। তাহলে এই কার্বন থেকে এই কার্যকরী মূলক থেকে এই কার্যকরী মূলকের সৃষ্টি হবে, এইখান থেকে এই মূলকের সৃষ্টি হবে, আবার এই মূলক থেকে এই মূলকের সৃষ্টি হবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে এই ঘটনা প্রত্যেকটা অংশকে বলা হচ্ছে টোটোমার এবং এই ঘটনাকে বলা হচ্ছে টোটোমারিজম। তাহলে হচ্ছে টোটোমারিজম কাকে বলে? টোটোমারিজম হচ্ছে এমন একটি সমূহ যার মধ্যে একটি হচ্ছে দুইটা যৌগের মধ্যে দুটি ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট থাকবে এবং এদের মধ্যে একটি গতিশীল সাম্যাবস্থা বিরাজ করবে এবং একটা কার্যকরী মূলক থেকে এই কার্যকরী মূলক থেকে এই কার্যকরী মূলকের সৃষ্টি হবে। যদি সৃষ্টি হয় তাহলে এই ঘটনাটাকে হচ্ছে টোটোমারিজম, আর এর প্রত্যেকটি উপাদানকে এই অংশগুলোকে বলা হচ্ছে টোটোমার। তাহলে আমরা কি করলাম? শিকল সমানতা, কার্যকরী মূলক সমানতা, অবস্থান সমানতা এবং হচ্ছে টোটোমারিজম। এবার দেখলাম মেটামারিজম। তাহলে হচ্ছে মেটামারিজম বলতে কি বোঝায়? মেটামারিজম ওই যে আগের ঘটনায় যে হচ্ছে যে সকল শুধু হচ্ছে কার্যকরী মূলকের অবস্থার ভিন্নতা হবে,
মানে এই দুইটার মধ্যে যে মিথেন ইথেন প্রোপেন 4 কার্বন আছে, তাহলে এটার নাম হচ্ছে ইথোক্সি, এটার নাম ইথোক্সি, ইথোক্সি ইথেন, আর এটা হচ্ছে মিথোক্সি প্রোপেন। মিথোক্সি প্রোপেন, তাহলে যে মেটাবলিজম কাকে বলে? যে সকল যৌগের হচ্ছে আণবিক সংকেতটা একই থাকবে, একই আণবিক সংকেত বিশিষ্ট একই সমগোত্রীয় শ্রেণী, আণবিক সংকেতটা একই এবং একই সমগোত্রীয় শ্রেণী বিভিন্ন যৌগের গঠনগত সংকেত বিশিষ্ট, এখানে যে হচ্ছে একই আণবিক সংকেত বিশিষ্ট এবং সমগোত্রীয় শ্রেণী বিভিন্ন যৌগের গঠনমূলক হচ্ছে বিভিন্ন যৌগের গঠনমূলক সংকেত বিভিন্ন হয়। যদি যৌগগুলোর মধ্যে গঠনমূলক সংকেতটা হচ্ছে বিভিন্ন হয়, এটাকে বলা হচ্ছে মেটাবলিজম। যেমন এটাকে মেটাবলিজম বলা হবে, এখানে হচ্ছে একটা ছিল গঠনে আর এখানে হচ্ছে আরেকটা, এই ঘটনাকে বলা হচ্ছে মেটাবলিজম। তাহলে এখন আমরা যতটুকু শিখলাম যে হচ্ছে যে প্রোটোবলিজম মেটাবলিজম সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। এখন আমরা শুনবো ত্রিমাত্রিক। তাহলে এখন যদি আমরা ফার্স্ট পেজে যাই, তাহলে আমরা সমানতার শ্রেণীর ভাগ, এখানে হচ্ছে গাঠনিক সমানতা, যে যে মৌল সম্পর্কে দেওয়া আছে এটা হচ্ছে গাঠনিক সমানতা। এখন শিখবো আমরা হচ্ছে ত্রিমাত্রিক বা স্তরীয় সমানতা। এই স্তরীয় সমানতাকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, একটা হচ্ছে আলোক সমানতা। তার আগে বলবো স্তরীয় সমানতা কি বা স্তরীয়টা কি। যেমন যে স্তরীয়, যে সকল যৌগের আণবিক ও গাঠনিক সংকেত একই, কিন্তু আমরা যদি বলি ত্রিমাত্রিক বা স্তরীয় সমানতা কি, যে সকল যৌগের আণবিক ও গাঠনিক সংকেতটা একই কিন্তু অনুস্থ কোনো যৌগ বা পরমাণু, কোনো যৌগ বা গ্রুপের রাসায়নিক গ্রুপের স্থানিক বিন্যাসের কারণে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়। স্তরীয় সমানতা এই যে সকল যৌগের আণবিক এবং হচ্ছে গাঠনিক সংকেতটা একই কিন্তু অনুস্থ কোনো যৌগের বা পরমাণুর স্থানিক পরিবর্তনের ফলে ভৌত এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়। এই যৌগসমূহকে বলা হচ্ছে সমানুতা, সমাণু, এবং এই যে বিষয়টাকে বলা হচ্ছে সমানুতা, এবং এই পুরো ঘটনাকে বলা হচ্ছে স্তরীয় সমানুতা। এবং এই স্তরীয় সমানুতার ত্রিমাত্রিক বিন্যাসকে বলা হচ্ছে কনফিগারেশন। সমাণুর ত্রিমাত্রিক বিন্যাসটাকে বলা হচ্ছে কনফিগারেশন। তাহলে হচ্ছে আমরা এখানে ত্রিমাত্রিক বিন্যাস বা স্তরীয় সমানুতা কি। ত্রিমাত্রিক বিন্যাসটা হচ্ছে যে সকল যৌগের আণবিক এবং গাঠনিক সংকেত একই কিন্তু অনুস্থ কোনো যৌগের বা পরমাণুর বিন্যাসের ফলে ভৌত এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়, এবং স্থানিক পরিবর্তনের ফলে এই ভৌত এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়। এই যৌগসমূহকে বলা হচ্ছে সমাণু এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে সমানুতা। এই যৌগসমূহকে বলা হচ্ছে সমাণু এবং এই ঘটনাকে বলা হচ্ছে সমানুতা। আর সমাণু ত্রিমাত্রিক বিন্যাসকে বলা হচ্ছে কনফিগারেশন। তাহলে কনফিগারেশন, এই যে স্তরীয় সমানতা হচ্ছে কনফিগারেশন। আমরা যদি এটা নিয়ে আলোচনা করি, এই সমানতা হচ্ছে আবার একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, একটা হচ্ছে আলোক সমানতা। একটা জ্যামিতিক সমানতা হচ্ছে যে সকল যৌগে একক বন্ধন বা হচ্ছে দ্বিবন্ধন বিদ্যমান, যে সকল যৌগে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বিদ্যমান এবং ত্রিবন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে, যদি ঘূর্ণনটা হচ্ছে সম্ভব না হয়, তাহলে এই যে কনফিগার সৃষ্টি এটাকে বলে জ্যামিতিক সমানতা। এই জ্যামিতিক সমানতা দুই প্রকার, একটা হচ্ছে সিস, একটা হচ্ছে ট্রান্স। তার আগে বলি জ্যামিতিক সমানতা অ্যালকেন বা অ্যালকিন যৌগসমূহের মধ্যে জ্যামিতিক সমানতা কেন ঘটে। মূল কারণ হচ্ছে অ্যালকিন যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন ঘিরে আবর্তন কারণ হচ্ছে অ্যালকিন যৌগসমূহের মধ্যে যে হচ্ছে এখানে যদি আলোচনা করি যে অ্যালকিন যৌগ, এই যে অ্যালকিন যৌগ দ্বিবন্ধনযুক্ত যৌগ, অ্যালকিন যৌগ, এই যৌগে একটা হচ্ছে পাই বন্ধন, একটা আছে সিগমা বন্ধন। এই পাই বন্ধনটা সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন, পাই বন্ধনটা হচ্ছে দুর্বল বন্ধন। এখানে যদি এটা মুক্ত ঘূর্ণন সম্ভব হয় তাহলে যে পাই বন্ধনের অস্তিত্ব থাকবে না। যদি এটা বন্ধনটা ঘুরে যায় তাহলে পাই বন্ধনের অস্তিত্ব আর থাকবে না। যেহেতু এটা ঘুরতে পারে না, এই জন্য এই সকল যৌগে দ্বিবন্ধনযুক্ত যৌগের ক্ষেত্রে শুধু হচ্ছে জ্যামিতিক সমানতা সম্ভব। তাহলে হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা হচ্ছে কিছু শর্ত আছে। জ্যামিতিক সমানতা গঠন করতে হলে যৌগটাকে অবশ্যই দ্বিবন্ধন অথবা চাকরি হইতে হবে।
দ্বিবন্ধনের মধ্যে হবে অথবা হচ্ছে কি একটা হচ্ছে চক্রের মধ্যে হবে, এরকম হচ্ছে দ্বিবন্ধন যুক্ত গঠনগুলোকে হইতে হবে। এগুলো হাইড্রোজেন আর এগুলাতে আছে কার্বন। দ্বিবন্ধন হইতে হবে অথবা হচ্ছে চাকরি। এখন দ্বিবন্ধন যুক্ত যৌগগুলো হইতে হবে এবং এই যে গ্রুপগুলো দেওয়া আছে এই পাশে একই, এই পাশে একই, অথবা এই শর্তটা হচ্ছে A is not B। এখানে হচ্ছে দ্বিবন্ধন যুক্ত যৌগের দুই পাশে বিভিন্ন গ্রুপ অবস্থান করবে। যদি কোন গ্রুপের যদি দ্বিবন্ধনের এক পাশে একই গ্রুপ এবং বিপরীত পাশে অন্য গ্রুপ অবস্থান করে তাহলে এদেরকে বলা হবে সিস সমানুতা। যদি এক পাশে একই গ্রুপ আর অন্য পাশে অন্য গ্রুপ অবস্থান করে এদেরকে বলা হবে সিস সমানুতা। এবং যদি দুই পাশে একই গ্রুপ, যদি এই পাশে যেমন এখানে আছে A আর এখানে আছে A, আবার এখানে আছে B এখানে আছে B, দুইটা হচ্ছে ভিন্ন, এদেরকে বলা হচ্ছে ট্রান্স। যদি বিপরীত পাশে গ্রুপ সমূহ অবস্থান করে তাদেরকে ট্রান্স সমানুতা বলা হবে, যদি একই পাশে অবস্থান করে এদেরকে বলা হবে সিস। যেমন হচ্ছে এখানে এই শর্ত হচ্ছে দ্বিবন্ধন যুক্ত হইতে হবে, চক্রের মধ্যে আবদ্ধ হইতে হবে। এখানে A is not B, A is not হচ্ছে B। এখানে যদি A B এটাকে যদি C এটাকে যদি D দ্বারা প্রকাশ করি তাহলে A এবং B সমান হইতে পারে, কিন্তু A is not C, A is not হচ্ছে C, A এবং C কখনো সমান হইতে পারে না। আবার এটা সমান হইতে পারে, আবার এটা সমান হইতে পারে। তাহলে হচ্ছে জ্যামিতিক সমানতার যে শর্তসমূহ আছে দ্বিবন্ধন যুক্ত হইতে হবে, গ্রুপ সমূহকে আলাদা আলাদা হইতে হবে। গ্রুপ এই পাশে যদি দ্বিবন্ধনের একই পাশে এক পাশে একই গ্রুপ অপর পাশে একই গ্রুপ অবস্থান করে এদেরকে বলা হচ্ছে সিস সমানতা। যদি বিপরীত পাশে দুই প্রকার গ্রুপ অবস্থান করে এদেরকে বলা হচ্ছে ট্রান্স। মানে হচ্ছে এখানেও যে গ্রুপটা আছে এখানেও ওই গ্রুপটা আছে, আবার এখানে যেটা আছে এখানে হচ্ছে এটা আছে, এদেরকে বলা হচ্ছে ট্রান্স সমানুতা। তাহলে হচ্ছে জ্যামিতিক সমানুতা একটা হচ্ছে সিস, একটা হচ্ছে ট্রান্স সমানুতা। তাহলে এই জ্যামিতিক সমানুতা কখন? এখন বলা হচ্ছে সিস এবং ট্রান্স, সিস এবং ট্রান্সের মধ্যে পার্থক্য লেখা। কারণ এর আগে মানে এখানে আরেকটা কথা বলে, যদি কার্বন সংখ্যা 3 বা 3 এর অধিক হয় সে সকল কিন্তু সিস এবং ট্রান্স বলতে একটা হচ্ছে কি কঠিন থাকে, তখন বলা হচ্ছে এটা জেড সমানুতা, এটাকে বলা হচ্ছে জেড সমানুতা, এটাকে বলা হচ্ছে জেড, আর এটাকে বলা হচ্ছে ই সমানুতা। একটা হচ্ছে জেড, একটা হচ্ছে জেড মানে হচ্ছে একই গ্রুপগুলো একই পাশে অবস্থান করবে, আর জেড মানে হচ্ছে বিপরীত পাশে অবস্থান করবে। আমাদের প্রশ্ন হচ্ছে সিস এবং ট্রান্সের মধ্যে হচ্ছে পার্থক্য লিখো। কারণ সিস দ্বিবন্ধন অবশ্যই থাকবে, এর বিপরীত পাশে অবস্থান করবে, আর এগুলো হচ্ছে একই পাশে অবস্থান করবে। এখানে একটা বলা হচ্ছে যে ট্রান্স সমানুপাতিক দ্রবণীয়তা সিস মানে ট্রান্সের চেয়ে সিসের দ্রবণীয়তাটা বেশি। কারণ ট্রান্সগুলো হচ্ছে ট্রান্স সমানুসমূহ হচ্ছে এটা বিপরীত পাশে দ্বিবন্ধনের বিপরীত পাশে অবস্থান করে, এটা সুসজ্জিতভাবে অবস্থান করে, এদের মধ্যে বন্ধনগুলো অনেক সুন্দর থাকে, ফলে এটা হচ্ছে এটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, এদেরকে বলতে অনেক প্রমাণ। আর হচ্ছে সিসের ক্ষেত্রে এটা হচ্ছে সুসজ্জিত অবস্থায় থাকে না থাকার কারণে, এবং হচ্ছে এদের গঠনটা অত মানে আন্তঃআণবিক আকর্ষণ বলটা খুব কম, এই জন্য এদের হচ্ছে কি গলনাঙ্কর মানটা হচ্ছে কম। তাহলে হচ্ছে সিসের গলনাঙ্কর মানটা কম, ট্রান্সের গলনাঙ্কর মানটা বেশি হওয়ার কারণে সিস সময় দ্রবণীয়তা হচ্ছে বেশি। এরপরে আমরা দেখব যে হচ্ছে আলোক সমানুতা। মূল একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কি আমরা আলোক সমানুতা। কারণ আলোক সমানুতা আসলে একদিনে এতগুলো শেখা। যে সকল যোগের আলোক সমানুতা মূলত যে সকল যৌগের আণবিক এবং গাঠনিক সংকেত একই আণবিক এবং হচ্ছে গাঠনিক সংকেত বিশিষ্ট দুইটি যৌগ, একই আণবিক গাঠনিক সংকেত দুইটি যৌগ, একটা না দুইটা যৌগ যখন পরস্পর অপরিস্থাপনীয় প্রতিবিম্বে আচরণ করে এবং এদের মধ্য দিয়ে একটা হচ্ছে কি আলোকতল প্রবাহিত হয়। মূলত এখানে আলোকতল বলতে আমি এখানে দেখব যে আলোকতল বলতে এই যে একটা তল, যে সকল যোগের আণবিক এবং গাঠনিক সংকেত ভিন্ন এবং পরস্পর উপরিস্থিত প্রতিবিম্বে আচরণ করে এবং এদের মধ্য দিয়ে একটা কি আলোকতল প্রবাহিত হয়। এবং হচ্ছে আলোকতলের ফলে আলোকটা দুইটা আলো, এই পাশ থেকে একটা আলো আর হচ্ছে এই পাশ থেকে একই তলের উপর প্রবাহিত হয়। এবং হচ্ছে এরা একটা ঘোরালে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরাবে একটা অংশকে যে পাশে ঘুরাবে বাকি অংশটা হচ্ছে তার বিপরীত পাশে ঘুরবে। একটা মানে এই অংশটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে কি এদিকে চলে, এটাকে যত ডিগ্রি কোণে ঘোরা হবে এটা তত ডিগ্রি কোণে বিপরীত দিকে হচ্ছে চলে যায়। ফলে যে সমানুতার সৃষ্টি হয় এই সমানুকে বলা হচ্ছে আলোক সমানুতা।
মূলত আলোক সমানুতা কাকে বলে? যে সকল যৌগের আণবিক এবং গাঠনিক সংকেত দিক একই আণবিক গাঠনিক সংকেত বিশিষ্ট দুইটি যৌগের মধ্যে উপরিস্থ প্রতিবিম্বের আচরণ করে একটা সমতল প্রবাহিত হবে এবং সমমিত তলটা ঘড়ির কাঁটার একদিকে যাবে আর অন্যটা হচ্ছে বিপরীত দিকে, ফলে যেই সমানুতা সৃষ্টি হবে এই সমানুকে বলা হচ্ছে আলোক সমানুতা। আলোক সমানুতার মধ্যে আছে আলোক সমানুতা হইতে হলে যৌগটিকে অবশ্যই হচ্ছে কি কাইরাল কার্বন বিশিষ্ট হইতে হবে। এখন কাইরাল কার্বন কি? যৌগটিকে অবশ্যই হচ্ছে কাইরাল কার্বন হইতে হবে। তাহলে কাইরাল কার্বন কি? কাইরাল কার্বন, এখানে কাইরাল কার্বন হচ্ছে একটি কার্বন পূর্ণ যৌগিক স্থানে চারটি পরমাণু দ্বারা হচ্ছে কি চারটি মূলক দ্বারা পূর্ণ থাকে। যদি কোনো কার্বন পূর্ণ চারটি ভিন্ন কার্যকারী মূলক বা বিভিন্ন মূলক উপস্থিত থাকে, চারটি হচ্ছে আলাদা, যেমন এটা হচ্ছে অ্যাসিড, এটা অ্যালকোহল, এটা মিথেন, এটা হচ্ছে হাইড্রোজেন। যে কার্বন পরমাণু চারটি ভিন্ন গ্রুপ যদি উপস্থিত থাকে, ফলে যেই সমানুতার সৃষ্টি হয় যে এটাকে বলা হচ্ছে কাইরাল কার্বন। ফলে যে কার্বনটা উৎপন্ন হয়, যে কার্বনের সঙ্গে যুক্ত হয়, এই কার্বনটাকে বলা হচ্ছে কাইরাল কার্বন। এই কার্বনটাকে বলা হচ্ছে কাইরাল। তাহলে হচ্ছে যে সকল যোগে কার্বন পরমাণু, একটি কার্বন পরমাণুর সঙ্গে চারটি ভিন্ন ভিন্ন মূলক উপস্থিত থাকে, এই মূলকটাকে বলা হচ্ছে কি কাইরাল কার্বন। এখন হচ্ছে কাইরাল কার্বন আলোক সমানুতা হইতে হলে কাইরাল কার্বনও হইতে হবে, অপ্রতিসম হইতে হবে। মানে হচ্ছে এখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন একটা যৌগের মধ্যে এখানে হচ্ছে আলোক সমানুতার শর্ত হচ্ছে কাইরাল কার্বন হইতে হবে, উপরিস্থ দর্পণ প্রতিবিম্বের মতো হচ্ছে আচরণ করতে হবে, বাম এবং ডানে ঘোরার মতো হচ্ছে সক্ষম থাকতে হবে, একটা হচ্ছে কি প্রতিসাম্য তল, মানে আলোক তল এখানে হচ্ছে কি উপস্থিত থাকতে হবে। এই যৌগকে বলা হচ্ছে আলোক সমানুতা। যেমন আলোক সমানুতা এখানে যদি বলি যে এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে একটা, এখন এটাকে যদি আমি ডিলেকট্রিক, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের চারপাশে চারটা হচ্ছে ভিন্ন মূলক, এই মূলকটাকে কাইরাল কার্বন দ্বারা যুক্ত করা হয়। এই কার্বন পরমাণুর চারপাশে চারটা হচ্ছে ভিন্ন ভিন্ন মূলক, এটা হচ্ছে এখন এই কাইরাল কার্বন, এই মূলকটা হচ্ছে কি হচ্ছে এই কাইরাল কার্বনের যে যৌগটা আছে এটা আলোক সমানুতা প্রদর্শন করে, কারণ এর চারপাশে চারটা যে ভিন্ন কার্যকারী মূলক। এখন দেখি এটা একটা দর্পণ, এখানে যেটা আছে এটা, এখন এই হাতটা হচ্ছে বাহন, আমি যদি এই হাতটাকে এই পাশে নিয়ে দুইটা হাতকে এই পাশে নিই, এই এক জায়গায় করলে আবার এই যুগে একটা আরেকটা হচ্ছে উপরিস্থাপিত হয়, মানে দুইটা হাত দুই পাশে আছে, মধ্যখানে দর্পণ আছে, যদি এই দর্পণের সামনে আমার হাতটা রাখি তাহলে এই আঙ্গুলটা এই আঙ্গুলের সঙ্গে মিলিত হবে, উপরিস্থাপিত হয়, মানে এইটা এটার সঙ্গে যুক্ত হবে, এই অংশটা এটার সঙ্গে, আবার এই অংশটা আবার হচ্ছে এই অংশটার সঙ্গে হচ্ছে মিলিত হয়, ফলে উপরে ল্যাকটিক অ্যাসিড এইটা হচ্ছে প্লাস 2.24 এত ডিগ্রি কোণে হচ্ছে এটা কিছু ঘুরে, এটাকে এত ডিগ্রি কোণে ঘুরালে এটার উপর হচ্ছে পতিত হবে, ফলে একটা আরেকটার উপর যদি উপরিস্থাপিত হওয়ার ফলে যে এটাই হচ্ছে সমানুতা। ল্যাকটিক অ্যাসিড এটা হচ্ছে বাম দিকে আবর্তিত হবে, আর এটা হচ্ছে কি মাইনাস 2.24 এত ডিগ্রিতে একটা আরেকটার উপর হচ্ছে প্রতিস্থাপিত হবে, উপরিস্থাপনের ফলাফলে এই আলোক সমানুতা সৃষ্টি করে। এখন আলোক সমানুতার মধ্যে আছে এনহান্সিওমার। আমরা আলোক সমানুতা যদি বুঝি তাহলে মূলত হচ্ছে এইটা, এই যে অংশটা, এই অংশটা কার্বনটা এটার উপর পতিত হবে, এই অ্যাসিডের মূলকটা এটার উপর পতিত হবে, এটা হচ্ছে এটা, মানে হচ্ছে এই হাতটাকে যদি আমি দর্পণের সামনে নিয়ে যাই তাহলে হাতের এই পাশে এবং এই পাশে দুই পাশে একই অবস্থায় থাকে, একটা আরেকটার উপর উপরিস্থাপিত হয় এবং হচ্ছে একটা আলোক তল মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে হচ্ছে আলোক সমানুতা গঠন করবে। আলোক সমানুতা গঠন করতে অবশ্যই কাইরাল কার্বন হতে হবে। কাইরাল কার্বন কি? যে কার্বনের সঙ্গে চারটা ভিন্ন মূলক যুক্ত হয়, এই কার্বনটাকে বলা হচ্ছে কাইরাল কার্বন। এবার বলা আছে এনহান্সিওমার। যে সকল সমণু এক সমতুল্য আলোক তলকে একই মাত্রায় ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে আবর্তন করা হলে সমমূলন মিশ্রণে কোনো আলোক সক্রিয়তা থাকে না, অর্থাৎ একটাকে যদি আমি এই 24 ডিগ্রি এই আলোক সক্রিয়তা এটাকে যদি আমি এটার উপর উপস্থাপন করি, এটা যদি উল্টা এই পাশে ঘোরাই, তাহলে হচ্ছে যে আলোক সমণু এক সমতুল্য আলোর তলকে একই মাত্রায় ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে আবর্তন করলে এদের সমমূলন মিশ্রণে কোনো আলোক সক্রিয়তা থাকে না, অর্থাৎ আবর্তন মাত্রার মানটা কি হয়? শূন্য হয়। এই পরস্পর এদেরকে বলা হচ্ছে এনহান্সিও মান। মানে হচ্ছে এটাকে 24 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লাস 2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরায় তাহলে এটা ঘুরে যাবে কত? মাইনাস। তাহলে দুইটাকে যদি যোগ করে দিই এই মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আবর্তন মাত্রার মানটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। এই ঘটনাটাকে বলে এনহান্সিও মান। এরপরে আছে রাসায়নিক মিশ্রণ। এনহান্সিও মানের সমমূলন মিশ্রণকে রাসায়নিক মিশ্রণ বলা হয়। এনহান্সিও মানের সমমূলন মিশ্রণটাকে বলা হচ্ছে রাসায়নিক মিশ্রণ বলা
হয় এখান থেকে। তো এখন যদি আমি মেসোযৌগ কাকে বলে, একই মানে হচ্ছে মেসোযৌগ হইতে হলে একই হচ্ছে আণবিক সংকেত বিশিষ্ট এবং কাইরাল কার্বন যুক্ত হবে। মানে মেসোযৌগ হইতে হলে যেমন এটা হচ্ছে একটা আলোক ত্বক, এটা হচ্ছে আলোক ত্বক এবং হচ্ছে একই কার্যকারী মূলক বিশিষ্ট যদি হচ্ছে সি এখানে মেসোযৌগ উদাহরণটা বলা হচ্ছে যে সকল যৌগের মনে হচ্ছে একই কার্যকারী মূলক বিশিষ্ট এই কাইরাল কার্বন যুক্ত যৌগগুলা। এটা হচ্ছে মানে এটা কিন্তু আমি একটা কার্বন ধরি এই পাশে তার হচ্ছে চারটা মূলক, আবার এটা একটা হচ্ছে তল আলোক তল। এইটা একটাকে আরেকটার উপর যখন অপবর্তন করা হয় মানে হচ্ছে প্রতিস্থাপিত করা হবে, একটাকে আরেকটার উপর যখন হচ্ছে ফেলে দেওয়া হবে, তাহলে হচ্ছে একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের এক অংশ যখন অপর অংশের উপর দর্পণ প্রতিবিম্বিত হলে মানে হচ্ছে এখানে এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এইটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। মানে হচ্ছে মেসোযৌগ যেটা মানে একাধিক একই দুইটি হচ্ছে কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ, যেমন এটা একটা কাইরাল, এটাকে যদি এটার উপর ফেলে তা কার্বন কার্বনের উপর, সিএস মূলকের উপর, ওএইচটা হচ্ছে এটার উপর, আর হাইড্রোজেনটা হচ্ছে হাইড্রোজেনের উপর। মধ্যখানে এটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে আলোক তল, আলোক আলোক তল। তাহলে এই যৌগটার উপর এই যৌগটার উপর যখন একটা আরেকটার উপর পড়ে যাবে তখন এটা কি হয়ে যাবে, আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। মানে হচ্ছে কেউ কারোর উপর আলো ফেলতে পারবে না। এই যৌগটাকে বলা হচ্ছে মেসো যৌগ। এই যৌগটাকে মেসো। আরেকটা অংশ আছে আমাদের হচ্ছে ডায়াস্টোরিওমার। তাহলে এইটা হচ্ছে দুটি অপ্রতিসম কার্বন বা হচ্ছে দুটি অপ্রতিসম কাইরাল কার্বন সমৃদ্ধ যৌগে যদি আলোক সক্রিয় হয় এবং এটা হচ্ছে পরস্পর প্রতিবিম্বের মতো আচরণ না করে, অথবা এটাই হবে যে হচ্ছে দুটি অপ্রতিসম কাইরাল বা কার্বন বা কাইরাল কার্বন সম্মিলিত দুটি আলোক সক্রিয় যৌগ, কাইরাল কার্বন সম্মিলিত দুটি আলোক সক্রিয় যৌগ যখন মানে হচ্ছে দুটি অপ্রতিসম বা কাইরাল কার্বন যুক্ত যৌগ যখন হচ্ছে দুটি পরস্পরের সাথে প্রতিবিম্বের মতো আচরণ না করে এবং যৌগ দুটিকে যখনই করবে না আচরণ তখন এদেরকে বলা হচ্ছে ডায়াস্টোমার। যেমন যদি আমি এখানে যৌগ থেকে দেখি তাহলে কার্বন ও ওএইচ, এখানে যদি একটা যৌগ দিই আমি হাইড্রোজেন CH3, আবার কার্বন, এখানে হচ্ছে ক্লোরিন, সব ঠিক আছে, হাইড্রোজেন CH3, মধ্যখানে যে যৌগটা এই হচ্ছে তল, এটাকে যখন এটার উপর ফেলাবে কাইরাল কার্বন যুক্ত কাইরাল কার্বন বিশিষ্ট, কারণ এটার সঙ্গে যে ভিন্ন ভিন্ন মূলক আছে এটার সঙ্গে হচ্ছে ভিন্ন ভিন্ন মূলক আছে, এটা আরেকটার উপর পড়বে, একটা আরেকটার উপর হচ্ছে পড়বে, কিন্তু হচ্ছে দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করে না। এই অপ্রতিসম যৌগগুলোকে বলা হচ্ছে কি, এই যৌগগুলোকে বলা হচ্ছে আমাদের ডায়াস্টোরিওমার। এই সকল যৌগকে বলা হচ্ছে ডায়াস্টোরিওমার। তাহলে হচ্ছে আমরা আলোক সমানুতা শিখলাম। এই আলোক সমানুতার এখানে কি আছে, কাইরাল কার্বনে এনহান্সিওমার, কাইরাল কার্বন কি, এনহান্সিওমার কি, আলোক সমানুতা কি, আলোক সমানুতার বৈশিষ্ট্য শর্তসমূহ। প্রথম শর্ত হচ্ছে আলোক সমানুতা কি, আলোক সমানুতার শর্ত, কাইরাল কার্বন, এনহান্সিওমার, তারপর হচ্ছে কি মেসোযৌগ, রেসিমিক মিশ্রণ, ডায়াস্টোরিওমার। এই সকল যৌগসমূহ আলোক সমানুতা, এই যে ছোট ছোট প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে আমাদের জ্ঞানমূলক হিসেবে আসতে পারে। তাহলে আজকে আমরা শিখলাম যে হচ্ছে জৈব যৌগের সমানুতা ও সমানুতার প্রকার। ইনশাআল্লাহ কালকে আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে হচ্ছে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।